হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমরা আশা করি তাপগতিবিদ্যার প্রথম যে অংশটা, যেখানে আমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করিয়েছি, তার প্রত্যেকটা অঙ্ক কি করে হলো, তার ফর্মুলা কি করে এলো, সমস্ত জিনিস ভালো করে দেখে প্রত্যেকটা অঙ্ক করে একটা কথা মনে রাখবে, তোমার যদি কোনো অঙ্ক হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, ইজি মনে হচ্ছিল, তুমি যা ফর্মুলাটা জানো সেই জন্য ইজি মনে হচ্ছিল, তবুও তোমাকে বলবো আমার ক্লাসটা একবার দেখো। আমার ক্লাসে তুমি মনে হচ্ছে যে তুমি এই যে অঙ্কটা পারছো না সেটাই দেখছো, কিন্তু তুমি যদি আমার ক্লাসটা দেখো তবে ওই অঙ্কটা আমার ক্লাস দেখা করার পর তোমার পুরোপুরি মাথার মধ্যে সেট হয়ে যাবে। তার কারণটা কি? কারণ তুমি আমার কাছে খালি ফর্মুলাটা কি লাগছে সেটা শিখছো না, তুমি আমার কাছে ফর্মুলাটা কেন লাগছে, ফর্মুলাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এটা কিন্তু একটু শিখে যাচ্ছ। ঠিক আছে, তুমি স্যারের কাছে শিখেছো, তোমাকে তোমার টিউশনের স্যার, স্কুলের স্যার ঠিকঠাক শিখিয়েছে, আমি বলছি, কিন্তু তারপরেও রিভিশন তো করতে হয়। রিভিশন হিসাবে আমার ক্লাসটা প্লিজ দেখো, তাহলে কি হবে, এরপরে তোমাকে অঙ্কের জন্য ভাবতে হবে না। কারণ তুমি পরীক্ষায় কখনো রেডিমেড কমন অঙ্ক পাবে না। পরীক্ষায় যে অঙ্কটা পাবে সেটা এতগুলো অঙ্ক করার পর, তোমার কনসেপ্ট ডেভেলপ হওয়ার পর নিজে থেকে করতে পারবে, এরকম প্রবলেম পরীক্ষায় পাবে। ঠিক আছে, তো সেটাকে ফেস করার জন্য তোমাকে অবশ্যই আমার ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। আমার যে অঙ্কটা তোমার সহজ মনে হয় সেটাও দেখতে হবে, কারণ তার পরিপ্রেক্ষিতে যে কি শিখিয়েছি সেটা জানাটা তোমার দরকার। ঠিক আছে, তো প্লিজ রিকোয়েস্ট থাকলো, দেখো, মানে যেগুলো অঙ্ক হয়ে গেছে সেগুলোও দেখো, প্রথম থেকে দেখো, ক্লাসটা খুব বড় না, 2x স্পিডে দেখো, ঠিক আছে, কিন্তু একবার দেখে নাও, আমি রিকোয়েস্ট করবো একবার দেখে নাও। তারপরে যদি মনে হয় যে না ওকে দরকার ছিল না, তার পরেরগুলো স্কিপ করে দিও, অঙ্কে চলে এসো, কিন্তু ক্লাস পুরোটা দেখো। 8টা অঙ্ক করতে 1 ঘন্টা লেগেছে আগের, বুঝতেই পারছো ওখানে তুমি কত কিছু শিখতে পারবে। ঠিক আছে, শেখাটা খুব দরকার। হ্যাঁ, অঙ্ক শুধু করলে হয় না, ওকে, শেখার জন্য প্লিজ দেখো। আজকে যেমন এই প্রথম অঙ্কটা সামান্য ছোট্ট একটা অঙ্ক, কিন্তু আমি এটা শেখাবো কি করে হয়। এটা শেখার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে, কারণ এই অঙ্কটার পেছনে প্রচুর লজিক আছে, প্রচুর বিষয় আছে, শিখো। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা এই বিষয়টি জানো, আগের ক্লাস করেছো, হালকা রিক্যাপ করে দিচ্ছি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলে হিট দিলে ইন্টারনাল এনার্জি বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর বাহ্যিক কাজ হবে। বাহ্যিক কার্যের ফর্মুলা কি? বাহ্যিক কাজের ফর্মুলা হলো P ডেল V, মানে চাপ ইন্টু আয়তন পরিবর্তন। ইন কেস চাপ যদি পরিবর্তন হয় কোনো কেসে, তাহলে সেখানে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এবার সিপি সিভি এইসব সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছি, যে সিপি মানে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ যখন চাপটা স্থির থাকবে, সিভি মানে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ যখন আয়তন স্থির থাকবে। এবার তাপের ফর্মুলা কি? এমএসটি। সেখান থেকে স্থির চাপে যদি গ্যাসের আপেক্ষিক তাপ থাকে, মানে তাপ দিচ্ছি বা চাপ স্থির, তাহলে সেক্ষেত্রে যে এমএসটি ইউজ করবো, সেই এসটাই হবে সিপি। বাকি ডিটা কি বুঝাই? উষ্ণতা পরিবর্তন, সেই উষ্ণতা পরিবর্তন হিসেবে আমরা ডেল্টা ডি ইউজ করেছি। সিভি সেম, যদি আয়তন স্থির থাকে এমন অবস্থায় তুমি হিট দাও, তাহলে সেক্ষেত্রে ডেল্টা কিউ বা তাপ ইউজ করতে হবে এমএসটি। এম তো এমই থাকলো, সিভি জায়গায় মানে সিপি মানে এস এর জায়গায় সিভি, আর উষ্ণতা পরিবর্তন ডেল্টা। কিন্তু এটা কিসের জন্য? এটা হলো 1 গ্রাম ভরের কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রে। ইন কেস অফ তুমি যদি মোলার নাও, মানে মোল নাও, 1 মোল গ্যাস নাও, 2 মোল গ্যাস নাও, সেক্ষেত্রে যে সিপি আর সিপি ইউজ হয় সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপ উইথ রেসপেক্ট টু চাপ স্থির, আয়তন স্থির, সেখানে ক্যাপিটাল ইউজ করা হয়। সেক্ষেত্রে জাস্ট নাথিং বাট আমরা যেটা গ্রাম নিয়ে কাজ করি সেখানে এখানে মোল নিয়ে কাজ করবো। এমএসটি জায়গায় হয়ে যাবে এনএসটি, মানে মোল সংখ্যা, কত মোল। যদি আমি 1 মোল গ্যাস নিয়ে কাজ করি তাহলে এসটি, 2 মোল গ্যাস 2ST, 3 মোল 3ST, সেই এস এর জায়গায় এখানে সিপি আর সিডি ইউজ করবো, ডেল্টি সেম। এবার ডেল্টিটা উষ্ণতা পরিবর্তন বোঝায়, এই ক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলে করলে, এই ক্ষেত্রে আমরা কেলভিন স্কেলে করবো। এবার মানে কেলভিন স্কেলে আর সেলসিয়াস স্কেলে ভ্যালু কিন্তু একই হবে, ডাজন্ট ম্যাটার, বিকজ পরিবর্তন চাই, উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাস কেলভিন স্কেলে বা সেলসিয়াস স্কেলে কিন্তু সেম হয়। ওকে, নেক্সট আমি জানতে পেরেছিলাম যে এই ক্যাপিটাল সিপি আর স্মল সিপির মধ্যে সম্পর্ক হলো, ক্যাপিটাল সিপি যেটা হয় সেটা হলো মোলার, কোনো গ্যাসের মোলার যে মাস তার সাথে স্মল সিপি গুণ করলে পেয়ে যাবো, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল সিপি কি কোনো গ্যাসের মোলার মাসের সাথে স্মল সিপি গুণ করলে পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস পেয়েছিলাম যে সিপি কে সিবি দিয়ে বাদ দিলে যে ক্যাপিটাল তার আর হয়, আর সিপি কে সিবি দিয়ে যদি বাদ দিই স্মলটা, তাহলে আর বাই ক্যাপিটাল এম হয়। ওকে, আর এই যেটা শিখেছিলাম যে যখন স্থির আয়তন থাকে তখন এই পি ডেল ভি পার্টটা 0 হয়ে যায়। পি ডেল ভি পার্টটা 0 হয়ে যায়, কারণ স্থির আয়তন মানে ডেল ভি মানে 0, আয়তন পরিবর্তন হবে না স্থির আয়তন থাকলে, তো সেক্ষেত্রে ডেল ডাব্লিউটা 0 হয়ে যায়। এমন তো অবস্থায় যদি হিট দেওয়া যায় তাহলে হিট ইকুয়াল টু অনলি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়।
এমন তো অবস্থায় ডেল্টা কিউ এর মান কিছু দিয়ে হবে, যেহেতু স্থির আয়তন আছে, তাহলে mcv dt, তাহলে mcv dt হবে ফর নরমাল কেস, ফর মোলার কেস সেটা হবে mcv del t, ঠিক আছে, মোলার কেসে যে হিটটা দিলাম, তাহলে এই mcv del t টা ইকুয়াল টু হবে ডেল্টা ইউ প্লাস 0, কারণ 0 হলো, সেখান থেকে ডেল্টা ইউ পেয়ে গেলাম হয় mcv ডেল্টা t। তার মানে কারো কোনো গ্যাসের ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ দেখতে হয় কতটা হচ্ছে, তার জন্য আমাকে কি করতে হবে, স্থির আয়তনিক পদ্ধতি নিতে হবে, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ তাপ দেবো সেটাই হবে ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর তাপের ফর্মুলা কি mcv del t। এখান থেকে আমাদের ডেল্টা ইউ এর ফর্মুলা পেয়ে গেলাম mcv del t। এখান থেকে যদি নেক্সট আগাই, আমি এখান থেকে বলতে পারি যে যদি আমরা এটা নিই যে 1 মোল গ্যাস নিই, কত মোল, 1 মোল গ্যাস নিই, তাহলে এখান থেকে বলতে পারি ডেল্টা ইউ ইকুয়াল টু হবে অনলি cv at delta t। এখান থেকে cv এর একটা ফর্মুলা পেয়ে গেলাম, cv ইকুয়াল টু নাথিং বাট ডেল্টা ইউ বাই ডেল্টা t, ঠিক আছে, ফর ডেল্টা t টেন্ডস টু 0 cv ইকুয়াল টু du dt, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি যদি ইউ জানতে পারি তাহলে তার ডেরিভেটিভ করলে কিন্তু পেয়ে যাবো কি তোমার cv এর মান, ঠিক আছে। এই অঙ্কটাতে বলেছে 14 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে 40 ডিগ্রি সি বৃদ্ধি করতে কত তাপ সরবরাহ করতে হবে, তাপ মানে কি mst। এবার স্থির চাপে বলেছে, গ্যাস বলেছে, তার মানে এখানে s টা ইউজ করতে হবে কত, cp। এবার ছোট cp না বড় cp, যদি মোল দিয়ে অঙ্কটা করো তাহলে বড় cp, যদি গ্রাম দিয়ে করো তাহলে ছোট cp। বাট দ্য প্রবলেম ইজ cp কেমন করে বের করবো, cp যদি বের করার কথা বলা হয় তাহলে একটাই উপায় আছে, সেটা হলো cv বের করতে পারি আমরা, কি cv বের করার উপায় হলো du বাই dt। তাহলে এই cv কোন cv, ক্যাপিটাল cv, মানে মোলার cv টা বের করতে পারবো, সেখান থেকে যদি আমি নরমাল cv বের করতে চাই সেটাও পারবো, ডাজন্ট ম্যাটার, মানে ছোট cv যদি দরকার পড়ে, কিন্তু মোলার cv বের করার উপায় আছে, সেটা কি du dt। যদি আমি কোনোভাবে ইন্টারনাল এনার্জি মানে জানি, তাহলে সেই এনার্জির ডেরিভেটিভ করলে আমি cv টা ইজিলি ফাউন্ড করতে পারবো, আর cv ফাউন্ড করে ফেললে তুমি cv এই ফর্মুলা দিয়ে আর এ জানা থাকলে cp ও বার করতে পারবো, আর তো কনস্ট্যান্ট জানা থাকে 8.3 যেমন এখানে দেওয়া আছে, তাহলে সেখান থেকে cp টাও বার করতে পারবো। তাহলে cp আর cv এই দুটো বার করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অঙ্কের মধ্যে দেখো cp cv দেওয়া নেই, তাই তো। তাহলে আমরা এখন বর্তমানে যেটা শিখবো সেটা হলো cp আর cv বার করা। cp আর cv বার করতে গিয়ে তোমাকে এখন জানতে হবে প্রথমে ডিগ্রিজ অফ ফ্রিডম কি। ডিগ্রিজ অফ ফ্রিডম বাংলা যাকে বলা হয় স্বাধীনতার মাত্রা, এই জিনিসটা তোমাকে আগে ভালো করে শিখতে হবে, তারপরে তুমি cp cv এগুলো বার করতে পারবে। ডিগ্রিজ অফ ফ্রিডম কি ভাই, ডিগ্রিজ অফ ফ্রিডম হলো বা স্বাধীনতার মাত্রা হলো যে একটা কোনো বস্তু, একটা কোনো মলিকিউল, একটা কোনো অ্যাটম, একটা কোনো যে কোনো জিনিস হোক, সে ফ্রিলি যত দিকে মুভ করতে পারে তাকে বলা হয় তার ডিগ্রিজ অফ ফ্রিডম। যেমন একটা যদি বস্তুর কথা বলি, যেমন একটা মনে করো পিঁপড়া একটা দড়ির মধ্যে দিয়ে হাঁটছে, তাহলে ওর মুভ করার জায়গা কি শুধু এক্স অ্যাক্সিস, এবং হাঁটছে, ঘুরছে তো না। মুভ করার দুরকম হতে পারে, একটা হাঁটা সরলরৈখিক, একটা ঘূর্ণন। কোনো বস্তু দুভাবে মুভ করতে পারে, একটা কি সরলরৈখিক, একটা ঘূর্ণন, আরেকটা হয় ভাইব্রেশন, কাঁপতে পারে, করে কাঁপতে পারে। তাহলে মুভমেন্ট 3 টাইপের, ক টাইপের ভাই, সরলরৈখিক, তারপরে ঘূর্ণন এবং কম্পন। এই 3টা মুভমেন্টের যত রকমের দিক হতে পারে দ্যাট ইজ কল্ড ওই বস্তুটার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে একটা পিঁপড়া যদি সিম্পলি হাঁটে দড়ির মধ্যে দিয়ে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটছে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 1। যদি বাই চান্স ওর দড়িতে গুনগুন গুনগুন ঘুরছে, ঘুরতে 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 হাঁটতো, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হতো, 2, তাই না। তো ডিগ্রিজ অফ ফ্রিডম এভাবে করতে হয়। আবার যদি ঘুরছে কাঁপছে হাঁটছে, ঘুরছে কাঁপছে হাঁটছে, ডিগ্রিজ অফ ফ্রিডম হতো 3। এবার ওই পিঁপড়াটা যদি কোনো দেয়ালে হাঁটে, তাহলে ওকে ফাইন্ড করার জন্য কটা অ্যাক্সিস লাগবে, এক্স আর ওয়াই। তাহলে ওর মুভমেন্টের অ্যাক্সিস কটা, 2টো। তাহলে ওর স্ট্রেট সরলরৈখিক ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এখানে সরলরৈখিক ডিগ্রিজ অফ ফ্রিডম 2, বুঝতে পারলে। এবার যদি বাই চান্স ও ঘুরতে ঘুরতে শক্তিমানের মতো মুভ করতে থাকে দেওয়ালের মধ্যে দিয়ে, দেওয়ালের মধ্যে যাচ্ছে কিন্তু আবার শক্তিমানের মতো ঘুরছে, তাহলে এবার একটা কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে মনে করো, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়তো 2 + 1 3। যদি বাই চান্স এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতো তাহলে একটা বাড়তো, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতো তাহলে একটা বাড়তো, যদি দুটো অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে তাহলে 2টা বাড়তো। ওকে, এইভাবে ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে হয় যে একটা পার্টিকেল কত দিকে মুভ করতে পারে। এবার ম্যাথমেটিক্যালি কি করে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করে, এটা মনে রাখবে। ম্যাথমেটিক্যালি বের করা আরো সহজ। ম্যাথমেটিক্যালি তুমি যদি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে কাইনেটিক এনার্জি কি দেখতে হবে। কারণ কেউ যদি কোনো ডিরেকশন তার মোশন থাকে, তার মধ্যে স্পিড থাকবে, আর স্পিড থাকবে মানে তার কাইনেটিক এনার্জি থাকবে। যদি কোনো অ্যাক্সিস বরাবর কোনো বস্তুর কাইনেটিক এনার্জি থাকে, দ্যাটস মিন সেই বরাবর সে মুভ করতে পারবে, দ্যাটস মিন সেই বরাবর তার ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। ক্লিয়ার? ফর এক্সাম্পল একটা মলিকুলের কথা বলি,
লেট আস কনসিডার একটা মলিকুল, একটা মনো অ্যাটমিক মলিকুলের কথা বলছি। মনো অ্যাটমিক মলিকুল যদি নিই তাহলে ওর কি একটা গোল, ছোট্ট একটা গোল মনো অ্যাটমিক মলিকুল। এর যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে চাই তাহলে কি এই কত দিকে মুভ করতে পারবে? ও এক্স অক্ষ বড় বড় যেতে পারে, ওয়াই অক্ষ বড় বড় যেতে পারে, জেড অক্ষ বড় বড় যেতে পারে, ইয়েস অর নো? তার মানে ও তার রৈখিক ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে? 3। কেন? কারণ 3 দিকে মুভ করতে পারবে। 3 দিকে তার কাইনেটিক এনার্জি থাকবে হাফ এম ভি এক্স স্কোয়ার, হাফ এম ভি ওয়াই স্কোয়ার, হাফ এম ভি জেড স্কোয়ার। ওকে, 3 দিকে মোশন থাকবে, 3 দিকে তার কাইনেটিক এনার্জি থাকবে, 3 দিকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। এবার এই যে মলিকিউলটা, এটা তো ঘুরতেও পারে। ও এক্স অ্যাক্সিস বরাবর বান করে ঘুরছে মনে করো, ওয়াই অ্যাক্সিস বরাবর বান করে ঘুরছে মনে করো, জেড অ্যাক্সিস বরাবর বান করে ঘুরছে মনে করো, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম বেড়ে গেল, ঘুরতেও পারে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, যদি ঘোরে, যদি এক্স অক্ষ বরাবর ঘুরে বা ওয়াই অক্ষ বরাবর ঘুরে বা জেড অক্ষ বরাবরই ঘুরে, তাহলে তো তার ঘূর্ণন কাইনেটিক এনার্জি থাকবে। ঘূর্ণন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ আই ওমেগা স্কোয়ার। যে জানো না তাকে তো সেমিস্টার 1 এর কথা মনে করতে হবে, যে সেখানে আমরা পেয়েছিলাম কোনো বস্তু ঘুরলে তার যে গতিশক্তি হয় তার ফর্মুলা হলো হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হলো জড়তা ভ্রামক, ওমেগা হলো কৌণিক বেগ। এবার জড়তা ভ্রামকের ফর্মুলাতে আমরা দেখেছিলাম আই ইকুয়াল টু হয় সামথিং এম আর স্কোয়ার, একটা কনস্ট্যান্টের সামনে সেটা ইকুয়াল ইনটু এম আর স্কোয়ার। যেমন যদি একটা মলিকিউলকে গোল সলিড ধরি তার 2/5 এম আর স্কোয়ার, একটা সলিড গোলের মোমেন্ট অফ ইনার্শিয়া হয় বা জড়তা ভ্রামক হয় 2/5 এম আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমি ধরে নিই যে মলিকিউল ঘুরছে, এক্স অক্ষ বরাবর ঘুরছে, তাহলে তার এক্স অক্ষ বরাবর কাইনেটিক এনার্জি কত হবে? হাফ আই ওমেগা এক্স স্কোয়ার, এক্স অক্ষ বরাবর ঘুরছে। কিন্তু এই আইটা যখন বের করছি সেই আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার 2/5। কিন্তু এই আরটা যখন দেখবো একটা মলিকুলের সাইজ এত ছোট যে তার রেডিয়াসটা এত ছোট যেটা জিরোর কাছাকাছি, একদম নেগলিজেবল ওর রেডিয়াস হয়। তাহলে মানে যদি রেডিয়াস নেগলিজেবল হয় মলিকুলটার বা অণুটার, তাহলে তার আর স্কোয়ার কি? জিরোর কাছাকাছি। আই কি? জিরোর কাছাকাছি। তারপরে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা আর স্কোয়ার কি? জিরোর কাছাকাছি। দ্যাটস মিন তার কোনো এক্স অক্ষ বরাবর ঘূর্ণন ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই অক্ষ বরাবর যদি ধরিয়ে নিই ঘুরছে, কিন্তু তার হাফ আই ওমেগা স্কোয়ার করতে গিয়ে দেখবো কি সেটাও নাই, জিরো। যদি জেড অক্ষ বরাবর দেখি সেখানেও নাই, তাহলে ঘূর্ণন যদি দেখি, ঘূর্ণন ডিগ্রিজ অফ ফ্রিডম দেখি, তাহলে সেটা জিরো। এবার সাধারণত যে অনুপরমাণুগুলো হয় সেগুলো সাধারণত কাঁপে না। যদি খুব হাই টেম্পারেচার হয়, খুবই হাই টেম্পারেচার হয়, যেটা রেয়ার কেস, তখন সে কাঁপে। আর কাঁপতে গেলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম 2 হয়। তো আমরা সেটা সাধারণত নেগলেক্ট করব। যদি হাই টেম্পারেচার কথা বলে কোথাও, তোমাদের সিলেবাসে বলবে না, তখন আরো 2 অ্যাড হবে, তখন একটা মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হবে। কিন্তু আদারওয়াইজ একটা মনো অ্যাটমিক মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3, কারণ 3 দিকেই মুভ করতে পারবে। কি করতে পারবে? 3 দিকেই মুভ করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ 3 দিকে ঘুরতে পারবে না, কারণ সেই বরাবর তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, ঠিক আছে? কারণ তার রেডিয়াস খুবই ছোট। ওকে, তার মানে যদি একটা মনো অ্যাটমিক মলিকুলের কথা বলা হয় তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। তাহলে আমি প্রথমে শিখলাম কি মনো অ্যাটমিক মানে এক পারমাণবিক, এক পারমাণবিক। ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝলে তো কি জিনিস? আস্তে আস্তে আসছে, ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝে নাও। এই যদি ডিগ্রিজ অফ ফ্রিডম দেখি তাহলে হবে 3। এবার যদি দ্বিপারমাণবিক নিই তাহলে কি হবে? দ্বিপারমাণবিক যদি নিই, মনে করো একটা দ্বিপারমাণবিক না, মনে করো O2, তাহলে কি O2 এরকম হয় ডবল বন্ড O ডবল বন্ড O। ওকে, এবার O2 এই মলিকিউলটা এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, জেড অক্ষ বরাবর যেতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট দ্য ম্যাটার ইজ ও যখন ঘুরবে, তখন দেখো যখন এক্স অ্যাক্সিস বরাবর ঘুরবে, যখন এই এক্স অ্যাক্সিস বরাবর ঘুরবে, তখন কিন্তু ও নিজের যে রেডিয়াস সেই রেডিয়াসের সাপেক্ষে ঘুরবে। আর ও রেডিয়াস কি? নেগলিজেবল স্মল, তার মানে তার আই কি? 0, তার মানে তার কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে না। বাট ও যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরে, তাহলে এটা হবে তার ঘূর্ণন অক্ষ। এটা যদি তার ঘূর্ণন অক্ষ হয়, তাহলে কি একটা তো ডিসটেন্স থেকে যাচ্ছে ওই বন্ডগুলো, তার মানে কি ঘুরতেই পারে, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম ওয়াই অক্ষ বরাবর থাকতেই পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ও যদি এইভাবে জেড অক্ষ বরাবর ঘুরে, তাহলেও তো রেডিয়াস না রেডিয়াস থেকে বেশি। দেখো ওই বন্ডে বন্ড আর একটা মলিকিউল এতটা ডিসটেন্স থেকে যাচ্ছে, তার মানে ও হাফ আই ওমেগা স্কয়ার থাকতেই পারে, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতেই পারে। তার মানে একটা দ্বিপারমাণবিক গ্যাস
এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ও সরলরৈখিক মোশন ঘটবেই, হাফ mv স্কয়ার থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স অক্ষটা বাদে বা কোনো একটা অক্ষ বাদে যে অক্ষ বরাবর স্টে করবে, বাকি দুটো অক্ষ বরাবর রোটেশনও করতে পারবে, তার হাফ আই ওমেগা স্কয়ার থাকবে। অর্থাৎ তার কিন্তু রৈখিক যদি দেখি 3 হবে, আর যদি ঘূর্ণন দেখি সেটা কিন্তু 2 হবে। তাহলে সেক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত যাবে? 5। কত? 5। যদি ভাইব্রেশন ধরি, হাই টেম্পারেচার ধরি, তাহলে আরো 2 বাড়বে, কিন্তু সেটা সাধারণত নর্মালি ধরা হয় না। তার মানে যদি একটা দ্বিপারমাণবিক গ্যাস বলি, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 5। কত? 5। যদি ত্রি বা পলি পারমাণবিক ধরি, কি পলি ধরি, তাহলে পলিগুলো কেমন শেপ হয়? পলি শেপ এরকম হয়, যেমন মনে করি আমি কি নিচ্ছি, H2O নিচ্ছি, তাহলে ও এদিকে বোধহয় H হয় না, একটা বন্ড H হয়, এখানে একটা বন্ড H হয়, এরকম হয়, এরকম হয় দেখতে। তাহলে এখানে যে অ্যাক্সিস পুট করে দিই, তাহলে যখন ও এক্স অ্যাক্সিস বরাবর যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, জেড অ্যাক্সিস বরাবর যাবে, ঠিক আছে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। দেখো এই ঘুরছে, হাতে ঘুরছে, কি অসুবিধা আছে? এইভাবে ঘুরতে পারে, কি অসুবিধা আছে? ঠিক আছে, এইভাবে ঘুরতে পারে। দেখো সব দিক দিয়ে ঘুরতে পারে, কোনোটাই লিনিয়ার হচ্ছে না। অবশ্যই যদি কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড সংকেত এরকম হয়, সি ডবল বন্ড ও, সেটা কিন্তু আবার লিনিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু চলবে না। একমাত্র কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমে ও এক্স অ্যাক্সিসের সাথে লিনিয়ার করে থাকে, সেই জন্য তার ডিগ্রিজ অফ ফ্রিডম নরমালি 3 আর ঘূর্ণনও 2, ঠিক আছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম দুটো হাতে দুটো ঝুল এইভাবে অ্যাঙ্গেল করে থাকে, ফলে সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, ঘুরবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর থাকবে। রৈখিক তো 3টা আছেই, কিন্তু এক্ষেত্রে ঘূর্ণনও 3টা থাকবে, ফলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে 6। 3 পারমাণবিক যদি তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে 6। বুঝতে পারলাম? তাহলে এখানে আমি কি শিখলাম? এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম নরমালি 3, ভাইব্রেশন না অ্যাড করলে, দ্বিপারমাণবিকে নরমালি 5 আর ত্রিপারমাণবিকে নরমালি 6 কার্বন ডাইঅক্সাইড পাবে। ওকে, এই গেল ডিগ্রিজ অফ ফ্রিডম প্রত্যেকটা বিভিন্ন ধরনের গ্যাসের, যে গ্যাসটা কি পারমাণবিক সেটা জানার পর জানতে পারবো। ডিগ্রিজ অফ ফ্রিডম জানার পর কি হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম জানার পর আমাকে জানতে হবে সেটা হলো ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি বা শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি কি বলছে? শক্তির সমবিভাজন নীতি বলছে যে কোনো একটা গ্যাস মলিকিউলে, কি বললাম, কোনো একটা গ্যাস মলিকিউলে এনার্জি সমভাবে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে বণ্টিত হয়। কোনো একটা গ্যাস মলিকিউলে এনার্জি, যে এনার্জি থাকে, সেই এনার্জিটা প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে সমভাবে বণ্টিত হয়, এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাসোসিয়েট এনার্জির মান হয়, মানে এটা প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে যুক্ত এনার্জির মান হয় হাফ কেটি। কি বলছে? শক্তি সমবিভাজন নীতি। শক্তি সমবিভাজন নীতি বলছে, আবার শোনো, প্রত্যেকটা গ্যাস মলিকিউলের এনার্জি প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে ওর সমভাবে বণ্টিত হয়, এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম যে পরিমাণ এনার্জি পায় তার মান হলো হাফ কেটি, যেখানে কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট। যে কে, তাহলে কি বললাম, শক্তি প্রতি ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু কত হবে? হাফ কেটি, যেখানে কে ইকুয়াল টু কি? বোলজম্যান কনস্ট্যান্ট, যেটা হয় R/NA। আর হলো অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 8.3 জুল পার মোল পার কেলভিন যেটা বলছে, আর NA হলো, সরি, আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর NA হলো কি? অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। ওকে, এটা গেল কে এর মান। তাহলে হাফ কেটি করে পাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক পারমাণবিক গ্যাস, কি এক পারমাণবিক গ্যাস যদি হয়, তাহলে সে যে এনার্জি কন্টেইন করে তার ভ্যালু হলো কত? 3/2 কেটি। কত? 3/2 কেটি, ঠিক আছে, পার মলিকিউল, পার মলিকিউল, পার মলিকিউল, মানে প্রতিটি অণু কিন্তু, প্রতি মোল না, কিন্তু এটা কিন্তু পার মলিকিউল, হ্যাঁ, মোল না, প্রতি, বাংলায় লিখে দিচ্ছি, প্রতি পরমাণু, প্রতি অণু
এক একটা অণু, এক পিস অণু তার ডিগ্রিজ অফ ফ্রিডম যদি 3 হয়, তাহলে ও যতটা এনার্জি ক্যারি করে সেটা হলো 3/2 kT। ওকে, যদি প্রতি মোল বের করি, তাহলে কত হবে? দেখো, 1 মোল পরমাণু মানে মনে রাখবে ওর মধ্যে অণুর সংখ্যা হলো Na বা 6.023 × 10⁻23। তার মানে এক কথা Na যে 1 মোলে এতটি পরমাণু আছে, তার মধ্যে এক একটা পরমাণু কত এনার্জি পাচ্ছে? 3/2 kT। তাহলে ইনটু 3/2 kT। তাহলে k এর মান হবে কি R/Na, তাহলে Na ইনটু 3/2 R/Na ইনটু T, that is Na কেটে গেল, that is 3/2 RT। তাহলে একটা এক পারমাণবিক গ্যাস যদি নিই, তাহলে সে যতটা এনার্জি ক্যারি করে সেটা হলো 3/2 RT। আবার যদি দ্বীপ পারমাণবিক নিই, তাহলে সেক্ষেত্রে কত হবে? ডি এর কত? 5, তাহলে 5/2 kT প্রতি অণু, আর প্রতি মোল কত হবে? প্রতি মোল হবে 5/2 RT। আর পলি যদি নিই, মানে বহু যদি পরমাণু নিই, তাহলে কি হবে? কত হয়? 6/2 kT প্রতি অণু বা 6/2 RT প্রতি মোল। তাহলে এখান থেকে কি জানলাম? তাহলে এক কথায় যদি কারো ডিগ্রিজ অফ ফ্রিডম F হয়, যদি F হয়, তাহলে সে যে পরিমাণ এনার্জি রাখবে সে এনার্জি হবে E = F/2 kT প্রতি অণু = F/2 RT প্রতি মোল। এটা বুঝলে বলো? তাহলে কি শিখলে বলো? সিম্পল আগে শিখলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি জিনিস। ডিগ্রিজ অফ ফ্রিডম জানলে যে ডিগ্রিজ অফ ফ্রিডম হিসাবে এক একটা মলিকিউলের ক্ষেত্রে তার এনার্জি ইকুয়ালি ডিস্ট্রিবিউট থাকে, ফলে যার ডিগ্রিজ অফ ফ্রিডম তত ইনটু হাফ কেটি করে গুণ করে সেই তার একটা মলিকিউলের এনার্জি পাওয়া যায়। 1 মোলের এনার্জি পাওয়ার জন্য তাকে 1 মোলে যতগুলো অণু থাকে সেটা দ্বিগুণ করতে হয়, সেখান থেকে তার ফর্মুলা বেরিয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে যেটা আমি শিখলাম এক কথায় সেটা লিখে নিই যে এনার্জি, একটা গ্যাসের এনার্জি E = হয় F/2 RT, যেখানে F হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। বাকি তুমি এখান থেকে কিছু প্রকারটাকে টুকে নাও। মেন যেটা ফর্মুলা হলো এনার্জি, একটা কোনো গ্যাস মলিকিউলের এনার্জি হয় F/2 RT, ও ডিগ্রিজ অফ ফ্রিডম জানতে লাগে, এবং তাহলেই তার মানে 1 মোলের ক্ষেত্রে অবশ্যই মোলার ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, টোটাল মোল হিসাবে RT ইউজ করছে মানে মোল হিসাবে, হ্যাঁ ওকে। তো মানে 1 মোলের ক্ষেত্রে যত মোলের যদি 5 মোল নিই তার আরো 5 এখানে গুণ হবে। ওকে, যদি n মোল নিই বা যদি n মোলের ক্ষেত্রে বলি তাহলে ইকুয়াল হবে n F/2 RT। ওকে, প্রতি মলিকিউলের ক্ষেত্রে F/2 kT, 1 মোলের ক্ষেত্রে F/2 RT, আর n মোলের ক্ষেত্রে F/2 RT ইনটু n। ওকে, এটা হলো প্রতি মোল, এটা মোট n মোল যদি থাকে তাহলে এটা হলো তার ফর্মুলা E। ওকে, দেখো বুঝলে? এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদিও তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে, কিন্তু এখানে লাগবে। এটা তোমার গ্যাসের গতিতত্ত্বে আছে, কিন্তু আমার এখানে লাগবে বলে এখানে শিখিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। এটাই আশা করি টুকে নিয়েছো। পজ করে টুকে নাও। ওকে, আচ্ছা এই কটা জিনিস আমাকে এখন লিখতে হবে এখানে। সেটা হলো এখানে কোথায় করি? এখানে করছি 1 পরমাণবিক গ্যাস হলে ডিগ্রিজ অফ ফ্রিডম DOF = 3, D হলে DOF = 5, আর পলি হলে DOF = 6। ব্যাস, এটা থাকবে। আর E হলো F/2 RT। ওকে, এবার এই অঙ্কটাতে আসি। এই অঙ্কটাতে বলছে যে এই অঙ্কটাতে ঢোকার আগে বলি যে এই যে এনার্জি কথা হচ্ছে না, গ্যাসের এনার্জি যে কথা হচ্ছে, যেগুলো বের করছি, সেই এনার্জি নাথিং বাট ওর ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। মানে E is nothing but you। তাহলে এখান থেকে আমি CV ফর্মুলা পেয়ে যাব। CV = কি আছে বলো? du dt।
তাহলে ডিডিটি অফ কি এই যে ইউ এনার্জি n f/2 r t dt, তাহলে n f/2 r কনস্ট্যান্ট, তাহলে n f/2 r হয়ে গেল, এটাই cv মান ফর 1 মোল f/2 r, ফর n মোল n f/2 r হয়ে গেল, খেলা শেষ। cv এর মান, যদি cp এর মান দেখো, cp এর মান কি করে করব? আচ্ছা এখানে যদি আমরা 1 মোল নিয়ে করেছি, হ্যাঁ 1 মোল নিয়ে না করতে গেলে এখানে n আর কত লিখতে, যদি তাহলে এখানে 1 মোল নিয়ে ধরি তাহলে আমাদের cv এর মানটা পেয়ে যাব cv পার মোল ইকুয়াল টু কত হলো f/2 r। ওকে, এটা cv হয়ে গেল, মানে cv এর মান পার মোল। এবার যদি cp এর মান দেখি, cp মানে cv ইকুয়াল টু r হলে cp ইকুয়াল টু cv প্লাস r, r প্লাস f/2 r, তাহলে r কমন নিলে 1 প্লাস f/2, তাহলে এই দুটো ফর্মুলা আমাকে রেখে দিতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি, এবার তো কিছু জিনিস আমাকে মেটাতে হবে, হচ্ছে না, এখানে লিখে দিচ্ছি, আপাতত দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাবো, cv ইকুয়াল টু ফর পার মোলই করছি, হ্যাঁ f/2 r, আর cp ইজ ইকুয়াল টু r ইনটু 1 প্লাস f/2। ব্যাস, এই দুটো ফর্মুলা তৈরি করার জন্য এতক্ষণ সময় লাগলো। যদি আমি তোমাকে এমনি বলে দিতাম হয়ে যেত, কিন্তু যেটা শিখলে সেটা তোমার জীবনে কাজে লাগবে, ঠিক আছে? নিটেও কাজে লাগবে, জেইতেও কাজে লাগবে, যে কোনো প্রবলেম ফেস করতে, এমসিকিউ করতেও কাজে লাগবে, পরীক্ষার রেজাল্ট ভালো করতেও কাজে লাগবে। চলো অঙ্কে আসি এবার। बहुत हुआ, अब प्रॉब्लम में आना पड़ेगा। प्रॉब्लम কি বলছে, 14 গ্রাম নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন 14 গ্রাম আছে, আমি সিপি আর সিভির মান যেটা পেয়েছি সেটা মোলের জন্য পেয়েছি। যদি আবার ইয়ে করতে হয়, নরমাল বের করতে হয়, তাহলে আবার মোলার মাস দিয়ে ভাগ করতে হবে। তার থেকে আরেকটা সুবিধা দুটাই করতে পারো, একে মোলার মাস দিয়ে ভাগ করে ফর্মুলা তৈরি করতে পারো, বা যে অঙ্কটা গ্রামে আছে তাকে মোলে কনভার্ট করতে পারো, যেটা তোমার সুবিধা। আচ্ছা, আমি এটাকে মোলে কনভার্ট করছি। 14 গ্রাম নাইট্রোজেন আছে, ইকুয়াল টু কত মোল বল? এক নাইট্রোজেন মানে কত? নাইট্রোজেনের মোলার ভর হলো 28, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন কত? 28 গ্রাম নাইট্রোজেন ইকুয়াল টু 1 মোল কত? তাহলে 14 গ্রাম নাইট্রোজেন কত হবে? হাফ মোল। আর কি হয়ে গেল? হাফ মোল। ব্যাস, তার মানে এখানে n ইকুয়াল টু হাফ মোল, n বেড়ে গেল। কি বের করতে বলেছে? বের হচ্ছে কত তাপ সরবরাহ করতে হবে, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু কত হয়? ফর মোলার 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 ইন স্থির চাপ স্থির চাপ স্থির চাপ চাপ স্থির স্থির চাপ স্থির চাপ, that is delta q delta q delta q n n n cp 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 delta 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 n কত? হাফ। cp কত? cp কত? cp 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 কত? cp হলো r into 1 plus f/2 into delta কত? delta কত? delta কত? delta কত? delta কত? delta কত? 40 ডিগ্রি c, মানে 40 কেলভিন। কারণ বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াস করে যা হয় কেলভিন স্কয়ার সেম হয়, হয়ে গেল। তাহলে হাফ, আর এর মান কত? 8.3 into 1 plus f এর মান কি করে পাবো স্যার? নাইট্রোজেন, নাইট্রোজেন ক পারমাণবিক হয়? দ্বিপারমাণবিক। কত? 2 পারমাণবিক। 2 পারমাণবিক দিয়ে 5/2 into 40, that is equal to half into 8.3 into 2 লসাগু 2 5 7 into 40, 2 20 40, 2 10 20, 8 7 56, 56 10 থেকে 7 8 56, 56 10 560। কত আছে অ্যান্সার দে বাবা? 10 9 নম্বর 581। ওকে, 560 8.3 আছে, গুণ করলে 581 হবে। ভালো করে করে, তাহলে 7 3 21 1 7 8 56 2 58 10 গুণ করলে 581। বুঝতে পারলে কত ছোট একটা অঙ্ক, কত ছোট, কিন্তু এটা শিখতে কত কিছু শিখতে পারলে সেটা একবার লক্ষ্য করো। অঙ্ক দেখো না, অঙ্কের পেছনে লজিক দেখো। নেক্সট, স্থির চাপে 2 × 10⁻² কেজি নাইট্রোজেন গ্যাস এর উষ্ণতা 45 ডিগ্রি সি বৃদ্ধি করার জন্য কি পরিমাণ তাপ সরবরাহ করতে হবে? প্লিজ আগেরটা একটু কর না ভাই, নিজে পজ কর, দেখবি না, একদম না পারলে দেখবি। কি অঙ্ক এটা? 7 ডেল্টা কিউ
স্থির চাপে মোলারটাই করি না, মোলার 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 এন সিপি ডেল টি হয়ে গেল। এন কত, এন বার করতে হবে, কত কেজি আছে? 2 × 10⁻² কেজি, 2 × 10⁻² কেজি আছে। গ্রাম করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করলাম, তাহলে এত গ্রাম হয়ে গেল। এবার যত গ্রাম থাকে তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করতে হবে। মোলার মাস কত? 28, তাহলে হয়ে যাবে এন, তাই তো 1 মানে 28 মানে 1 মল, তাহলে 1 28 না এটাই ঠিক আছে। তাহলে 2 দিয়ে 14, ওদিকে 3 আর 2 1, 10/14 মল, 10/14 ইন্টু সিপি মানে আর ইন্টু 1 + f/2 ইন্টু ডেল্টা কত? 45, একই কেলভিনও সেম হবে। 10/14 ইন্টু 8.3 ইন্টু 1 প্লাস আবার নাইট্রোজেন মানে 5/2 ইন্টু 45, 10/14 ইন্টু 8.3 ইন্টু 7/2 ইন্টু 45, 7 × 2 = 14, 2 × 5 = 10, তাহলে কিছু 2 থাকলো, এদিকে গেল 8 ধরছি, হ্যাঁ 5 × 8 = 40, 40 5 × 3 = 15, 5 × 8 = 40, 40 ধরলাম ইন্টু 45/2, 4 × 5 = 20, 4 × 4 = 16, 17 18/2, 900 সামথিং, 900 জুল। 900 থেকে একটু বেশি হবে, 902, 903, 905 এরকম হবে। কত আছে ভাই? 934, এরকম হবে। ঠিকঠাক ক্যালকুলেশন করে 934, মানে এখানে 0.3টা দাম আছে ভাই, 0.3 বাদ দিলে আমি তো দিয়ে বাদ দিলে হবে, তোর কাছে ক্যালকুলেটর নাই? ক্যালকুলেটর নাই তো কি হলো, এটা তো মুখে গুণ করা যাবে, আমি করলাম না, অত খাটলাম না, গুণও করে দেখাতে হবে, একটু বুঝছিস না? 8.3 কিনা 8 ধরলাম, তো 8.3 ধরে গুণ কর না, চলে আসবে 934, চাপ নিচ্ছি কেন? নেক্সট, স্থির আয়তন ও স্থির চাপে হিলিয়ামের আপেক্ষিক তাপ নির্ণয় করো, মানে সিপি আর সিবি বের করতে বলেছে। ঠিক আছে, কি বের করতে বলেছে? ছোট হাতের সিপি আর ছোট হাতের সিবি। ছোট হাতের কেন স্যার? বিকজ কোথাও বলে দিন মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, হিলিয়ামের গামা দেওয়া আছে, আর দেওয়া আছে, জে দেওয়া আছে, এখানে একটা ব্যাপার আছে, জে দেওয়া আছে, আচ্ছা, আর আণবিক ভর দেওয়া আছে। এই যখন জে দেওয়া আছে তখন তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে অঙ্কটা তুমি যে ইউজ করেও করতে পারো, যে ইউজ না করেও করতে পারো। স্যার যে ইউজ করে কখন করব, যে ইউজ না করে কখন করবে? যে ইউজ করে করবে কি না করবে সেটা তোমার একদম পার্সোনাল ব্যাপার। যে পরীক্ষক হয়, যে খাতা দেখবে, সে তোমাকে কাটবে না। তবে মনে রাখবে, যে যদি তুমি ইউজ না করো তাহলে যে ফর্মুলাটা রয়েছে না, সিপি মানে সিবি ইকুয়াল টু আর, এখানে সিপি সিবি আর প্রত্যেকটা এককে কিন্তু কার্যের একক, মানে এখানে সিপি কই, সিপি ইকুয়াল টু কি? ডেল্টা কিউ বাই এন ডেল টি। এখানে সিপি একক হলো জুল পার মোল পার কেলভিন বা আর পার মোল পার ডিগ্রি সি, এরকম। কোথাও কিন্তু ক্যালোরি ইউজ হচ্ছে না, এটা একটা মনে রাখবে যে তাপের একক তো ক্যালোরিও হয়, জুলও হয়। জুলটাকে সাধারণত ওয়ার্ক এর এককই বলা হয়, কিন্তু তাপের একক ইউজ করা যেতে পারে, কারণ তাপ আর ওয়ার্ক কার্য আর মানে তাপ পরস্পর তো সমানুপাতিক হয় না। তো কখনো কখনো তাপের একক ইউজ করা হয় জুলে, কখনো কখনো ইউজ করা হয় ক্যালোরিতে। যদি তাপের একক মানে যেটা মেন সেটা কিন্তু ক্যালোরি, জুল নয়। জুলটা যেটা ইউজ করা হয় সেটা তাপের একক না, কার্যের একক হিসাবে ইউজ করা হয়। তবে আমরা যে সিপি মানে সিবি ইকুয়াল টু আর করি, এখানে সিপি ইকুয়াল টু যেটা হয় সেটা কিন্তু আমরা জুল এককে বা আর এককে করি, ক্যালোরি এককে করি না। অ্যাজ ওয়েল যে সিবিটা করি সেটাও সেম। আর তো অবশ্যই তোমার যেহেতু আর এককে বা জুল এককেই হয়, আর এককে আর পার মোল পার ডিগ্রি সি হয় বা জুল পার মোল পার কেলভিন হয়। সেই জন্য আমরা সিপি আর সিবিকেও কিন্তু সাধারণত সেই এককের সাথে সেম করার জন্য আমরা এদেরকেও কার্যের একক দিয়ে করি। কিন্তু যদি তোমাকে তাপের এককে করতে হয় তাহলে সিবির একক হবে, এখানে হবে ক্যালোরি পার মোল পার কেলভিন বা ক্যালোরি পার গ্রাম, সরি পার মোল পার ডিগ্রি সি। তবে যদি ক্যালোরি দিয়ে করতে হয় তাহলে নাথিং বাট এই 8টাকেও ক্যালোরি দিয়ে করতে হবে। আর কে যদি ক্যালোরি দিয়ে করতে হয় তাহলে তাকে জে দিয়ে ভাগ করতে হবে। কার্যকে যদি মানে হিটের ইউনিটে আনতে হয় তাহলে জে দিয়ে ভাগ করতে হয়।
কার্যকে যদি হিটের ইউনিটে আনতে হয় তাহলে যে দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেক্ষেত্রেও এবার প্রশ্ন হলো যে স্যার আমার কি দরকার ক্যালোরি দিয়ে আনবে না। তবে এই প্রশ্নের উত্তরে ক্যালোরি দিয়ে আছে, সিপি আর সিপির মান, সেখানে আমরা যে দিয়ে ভাগ করে আমরা করবো, যেহেতু উত্তর আমরা জানি। যদি উত্তর পরীক্ষায় না জানা থাকতো ডাজন্ট ম্যাটার, তুমি যে দিয়ে ভাগ করো না করো, যে দিয়ে ভাগ করে যদি উত্তরগুলো আনতে তাহলে এককটা বলতে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। সিপির মান যদি মানে স্মল সিপি বের করো, যদি ক্যাপিটাল সিপি বের করো তাহলে ক্যালোরি পার মোল পার কেলভিন, এগুলাই বলতে। যদি মানে তাপের এককে, যদি তাপের একক না তাহলে জুল দিয়ে বলতে, মানে বাই যে না করলে তুমি জুল দিয়ে বলতে, জুল পার মোল পার কেলভিন এককটা আনতে। এটাই হবে ব্যাপার। উত্তরে যেটা দেখলাম যে ক্যালোরি দিয়ে করা আছে, মানে আমরা যে ভাগ করেই করবো অঙ্কটা, নাথিং বাট। এবার পরীক্ষায় তো তোমার উত্তর জানা থাকবে না, তুমি সেখানে যে ভাগ করে করতে পারো না করতে পারো, সেই হিসাবে তুমি এককটা লিখবে, ব্যাস তাহলেই হলো। ঠিক আছে, তাহলে স্মল সিপি পরে বার করবো, আমরা ক্যাপিটাল সিপি বার করি, পরে এটাকে মোলার মাস দিয়ে ভাগ করে দিলে স্মল সিপি বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিপি ইকুয়াল টু জানি কি আর বাই জি। ওকে, আবার গামা দেওয়া আছে, তো গামা ইকুয়াল টু আমরা জানি সিপি বাই সিবি। ওকে, তাহলে এখান থেকে সিপি জায়গায় করে দিলাম গামা সিবি ইকুয়াল টু সিপি। তাহলে এখান থেকে করে দিলাম সিবি কমন, গামা মাইনাস 1 ইকুয়াল টু আর বাই জে। তাহলে সিভি ইকুয়াল টু আর কত, আর বাই জে ইন্টু আর বাই জে ইন্টু গামা মাইনাস 1, that is equal to 8.318 into 10 to the power 7 divided by 4.18 into 10 to the power 7 into 1.667 minus 1। এটা ক্যালকুলেট করে তোমার সিভিটা পেয়ে যাবে। কত হচ্ছে 10% কেটে যাচ্ছে 8.318 divided by 4.18 into 0.667 নাকি 667 মত তো that is equal to 2 দিয়ে এটা করলে যদি গ্রহণ করবে 8 2 16 2 কে 2 3 হয়ে যাবে, এটা 2। তাহলে 2 বাই 0.667 এটা আসলো সিভির মান। কিসে আসলো? ক্যাল পার মোল, মানে দেখি ক্যাল মোল ইনভার্স, ঠিক আছে, ক্যাল মোল ইনভার্স। এবার ডিগ্রি সিও বলতে পারো, কেলভিনও বলতে পারো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যেখানে চেঞ্জিংটা হয় সেটা মানে চেঞ্জ দিতে হয়, চেঞ্জে ডিগ্রি সিও দিতে পারো, কেলভিন দিতে পারো। মোল ডিগ্রি কিসে আছে? ডিগ্রি সিতে আছে, ডিগ্রি সি ইনভার্স। ওকে, এটা হলো সিভির মান। ওকে, নেক্সট। ও দেখা যাচ্ছে যেখানে একটা ডিগ্রি সি দেওয়া আছে সেখানে ঠিকটা ডিগ্রি সি দিয়ে থাকলো। এখান থেকে যদি ছোটতে সিবিটা বের করে নিই, ছোট সিবি করতো বাই মোলার মাস, মোলার মাস হলো 4, তাহলে 2 বাই 4 ইন্টু 0.667, 2 দুগুণে 4, দ্যাট ইজ 1 বাই 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 13, 6 দুগুণে 12, 13, 1 2 3, 1 বাই 1.334। আবার কিভাবে ভাগ করব এটা? 1 বাই 1.334 পয়েন্ট যদি উঠাই তাহলে এখানে 1 2 3, তাহলে এদিকে 1 2 3, 10.0 দশমিক নিলাম আগে, 0 হলো, তা 10,000 হয়ে গেল। এবার 1300 কত দিয়ে করলে 3 মোটামুটি 10,000, 2,000 3,000 4,000 5,000 6,000 7 8 9 9 9 3 87 যাচ্ছে না, 6 6 3 18, 6 1 6 হবে না, 7 7 1 7 7 3 7 9 7, 0.7 কাছাকাছি হবে, 0.7 করলে কাছাকাছি হবে। ঠিক আছে, কি আছে 0.7, ঠিক আছে 0.74, ঠিক আছে, ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সি। দেখো এখানে গ্রাম হয়ে গেল, যেই মোলার মাস দিয়ে ভাগ করলাম না গ্রাম হয়ে গেল। সিবি শেষ, এবার সিপিতে আসি। সিপি ইকুয়াল টু হবে গামা ইন্টু সিবি, তাই না? তাহলে গামা কত 1.667 ইন্টু সিবি কত, সিবি হলো 2 বাই 0.667, এটা হলো সিপি। তাই তো গামা ইন্টু সিপি, ব্যাস এটা হলো সিপি।
আর এটাকে যদি ছোটতে সিপি করি তাহলে এটা বাই 4, তাহলে 1.667 ইন্টু 2 বাই 4 ইন্টু 0.667, 2 দুগুণে 4, তাহলে 1.667 ডিভাইডেড বাই 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 13, 6 দুগুণে 12 আর একে 13 পয়েন্ট উঠে গেল এখানে। তাহলে এখানে এটা কিন্তু 1 পয়েন্ট হচ্ছে, ভাগ করলে 1 পয়েন্ট নিলাম, দিয়ে যেটা বাঁচবে মানে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট কত হচ্ছে 24, 1.24। হ্যাঁ, ইয়েস, ক্যাল পার গ্রাম ইনভার্স আর ডিগ্রি সি ইনভার্স, তাকে বুঝতে পারবে কিনা করে ক্যালকুলেট করি। দেখো বুঝা গেল, ক্যালকুলেশন একটু করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো ছোট্ট সিটি, সিম্পল। চলো নেক্সট 12 নম্বর। আই এম সরি, মাইকের কিছু একটা গন্ডগোল হয়েছিল, আগের অঙ্কগুলোতে সাউন্ডটা একটু হয়তো কম আছে, খুব কম নয়, শুনতে পারবে আশা করি ভালো করেই, ঠিক আছে? তা একটু কষ্ট করে দেখে নিও, আগে এত বড় বড় টপিক করালাম, ডবল রিপিট করাতে পারছি না, ঠিক আছে? এগুলো মাইকটা একটু দেখছি ডিস্টার্ব হয়ে গেছিলো হয়তো, সরি। হ্যাঁ, এখন আওয়াজটা একটু জোরে আসবে। তো কি বলছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ কিছু পরিমাণ গ্যাসে 400 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো, ভালো কথা। এতে গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হলে, আচ্ছা এমন তাপ প্রয়োগ করা হচ্ছে মানে তাপে উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি না, তার আয়তন প্রসারণ কত, মানে এখানে শুধু আয়তন প্রসারণ হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হয়নি। তার মানে অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, হিট দেওয়া হয়েছে কিন্তু এই পার্টটা হয়নি, শুধু এটা হয়েছে, তার মানে যে হিটটা দেওয়া আছে সেটা নাথিং বাট ডব্লিউ, ঠিক আছে? কিন্তু কি জানতে দিয়েছে, আয়তন প্রসারণ। আচ্ছা, আবার ডাব্লিউ ইকুয়াল টু নিই আমরা পি ডেল ভি, তাহলে ডেল ভি জানতে দিয়েছে, তো ডেল ভি ইকুয়াল টু নাথিং বাট কিউ বাই পি, প্রবলেম সলভড হয়ে গেল। কিউ কত, 400 ক্যালোরি, যদি এটা জুল করি তাহলে 4.2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল জুলের ইউনিটে, এসআই ইউনিটে চলে আসলো এটা। এবার পি প্রেশারটা কী দেওয়া আছে, প্রমাণ 1 ATM, 1 ATM মানে 101325 পাস্কাল, ঠিক আছে? তাহলে এটা তোমাদের জানা উচিত, ঠিক আছে? 1 ATM ইকুয়াল টু 101325 পাস্কাল, ঠিক আছে? পাস্কালটা এসআই ইউনিট, ব্যাস এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে আয়তন কতটা পরিবর্তন হয়েছিল। কী করে করবে, এখান থেকে পয়েন্ট উঠে একটা শূন্য করে দিলাম, তাতে এদিকে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16 আর একটা 2, আর এদিকে 1 2 1 3 2 5 0, তাই তো 101325 400 ইন্টু 4.2, ওকে। তো এদিকে 16800, এদিকে 1013250, একটা জিরো কেটে গেল, তোর কত আছে, উত্তর আছে, ঠিক আছে, মিলে যাবে আশা করি। নম্বর 12 নম্বর, 1.658 মিটার কিউব, 1.658 মিটার কিউব, একটু মনে হচ্ছে গন্ডগোল আছে কোথাও, ঠিক আছে? চেক করে নিও, উত্তর হয়তো এখানে ভুল টুল আছে। এখানে কারণ 1 2 3 4টা, এখানে 1 2 3 4 5 6টা, যদি 6টা হয়, এটাকে যদি আমি হাজারেও ট্রিট করি, মানে সরি 1 লেগে 6টা শূন্য ট্রিট করি, তাহলে 1 2 3 4 5 6 মানে 0.00168 এরকম অ্যান্সার হবে, হ্যাঁ, মিটার কিউব, এটা হবে অ্যান্সার। কিছু একটা গন্ডগোল আছে উত্তরে, তাই না? ভুল কোথাও করলাম কি? 1 পাস্কাল ইকুয়াল টু কত হয় একটু দেখি তো, কোথাও গুগলে সার্চ করে, 101325 পাস্কাল, ঠিকই আছে, 101325 পাস্কাল, ঠিক আছে, এটা পাস্কাল হয়ে গেল। ওদিকে 400 ক্যালোরি ছিল, ক্যালোরিকে জুল করতে গেলে 4.2 দিয়ে গুণ করা, ওকে, আর কি, ব্যাস ক্যালকুলেশন এটা হবে, যেটা আমার বেরোলো সেটা অ্যান্সার হবে। ওকে, মিললো না কিছুর সাথে, বাট কিছু করার নেই, এটা অ্যান্সার। উত্তরটা বইতে ভুল দেওয়া আছে, আমি একটু ভুলই করেছি, মানে আমি তো এখানে 1 2 3 4 5 6টা শূন্য ধরে করছি, তাহলে এরকম আসবে, কিন্তু মানে যদি এক্স্যাক্টলি ভ্যালু নিয়ে ভাগ করো, আমি ভাগ করে দেখলাম ক্যালকুলেটারে, তাহলে কিন্তু অ্যান্সারটা এটা আসবে 0.016, হ্যাঁ, সামথিং 16 সামথিং, ঠিক আছে? ওকে,
সো মানে মানে সব ক্যালকুলেশন তো মুখে করা সম্ভব না, আমি একটা অ্যাপ্রক্স যদি ধরি, এখানে সবটাকে জিরো ধরলে এখানে ডবল জিরো মানে 1 2 3 4 5 ঘর আগে জিরো করছিলাম, 1 2 3 4 5 6 বলে, ঠিক আছে। কিন্তু যদি এক্স্যাক্টলি ভ্যালুটা নিই তাহলে 0.016 আসছে আনসার। চলো নেক্সট, এর সাথে উত্তরের যদিও কোনো যোগাযোগ নেই, উত্তরে যেমন 1.6 দেওয়া আছে, আই এম সরি ফর নেক্সট ভাই 13। 127 ডিগ্রি উষ্ণতায় 1 মোল গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তনের হলে কৃতকার্য আর শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো। তার মানে এখন তোমাদের হাতে নতুন একটি ওয়ার্ড চলে এলো যাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তোমাকে আগে সমষ্ণ প্রক্রিয়া জানতে হবে, তার কৃতকার্য কী হয় সেটা জানতে হবে, এবং তারপরে এগাতে হবে। আদারওয়াইজ ফর্মুলা লিখে দিলে তো হয়ে গেল, কিন্তু আমি তো লেখাবো না, হা হা হা। তো সমষ্ণ প্রক্রিয়া কি? দেখো ভাই, সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া, দুটো প্রক্রিয়া আছে, আমরা দুটোই পড়বো। রুদ্ধতাপ যখন লাগবে তখন রুদ্ধতাপ বুঝাবো, আগে সমষ্ণটা বোঝাই। সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়া এমন প্রক্রিয়া দুটি যে প্রক্রিয়াগুলোতে যদি সমষ্ণ প্রক্রিয়া বলি তাহলে সেই প্রক্রিয়াতে চাপ আর আয়তন উভয় চেঞ্জ হবে, বাট উষ্ণতার কোনো চেঞ্জ হবে না, দ্যাট ইজ সমষ্ণ প্রক্রিয়া। শর্ত কি? মনে করো কোনো একটা গ্যাস পাত্র নিলে, পিস্টন সহ নিলে, সেই গ্যাস পাত্রটা যদি সুপরিবাহী পাত্র হয় এবং তার সংকোচন প্রসারণ যেটা করছো তুমি সেটা যদি খুবই স্লো করো, তাহলে কি হয়, গ্যাস যখন প্রসারিত হয় তখন গ্যাস তো ঠান্ডা হয়ে যায়, তখন বাইরে থেকে হিট, যেহেতু সুপরিবাহী পাত্র এবং প্রসেসটা স্লো, তো বাইরে থেকে হিট ঢুকে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখে। আদারওয়াইজ যদি মনে করো গ্যাসকে সংনমিত করো বা কী বলাটাকে সংকুচিত করো, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু গ্যাস গরম হয়ে যায়, গ্যাসের উপর প্রেশার পড়লে গ্যাস গরম হয়ে যায়, সেক্ষেত্রে সেই অতিরিক্ত হিটটা কী হবে, পাত্র দিয়ে বেরিয়ে যাবে, কারণ টাইমও পাবে এবং পাত্র সুপরিবাহী। তাহলে এই প্রক্রিয়াটাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে কী হবে, যেখানে চাপ আর আয়তনের কিন্তু দুটোরই পরিবর্তন হবে, বাট উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। সমঝা? রুদ্ধতাপ প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া, একটু বলে দিচ্ছি, পরে আবার ডিটেলসে বলবো, যেখানেও চাপ আয়তনের পরিবর্তন হবে, কিন্তু এই প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো রকম হিট এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে না। মানে পাত্রটা অকুপরিবাহী হবে, ফাস্ট প্রক্রিয়া হবে, যাতে কোনো রকম হিট বাইরে না যায় বা কোনো রকম হিট পাত্রের মধ্যে প্রবেশ না করে, মানে এখানে হিট এক্সচেঞ্জটা বন্ধ করা হবে। তো বাই ডিফল্ট উষ্ণতা বাড়বে ডিউ টু চাপ, ডিউ টু আয়তন প্রসারণ উষ্ণতা কমবে, আয়তন সংকোচন উষ্ণতা বাড়বে, কোনো হিট তো বেরাবে না, মানে এখানে উষ্ণতার স্থির থাকবে না। শুধু সেটা বললেই চলবে না, এখানে রুদ্ধতাপের ক্ষেত্রে এটা বলতে হবে যে কোনো রকম হিট এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে না, দ্যাট ইজ রুদ্ধতাপ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটার মেন কথাটাই হলো এখানে চাপ আর আয়তন কিন্তু উভয় পরিবর্তন হয়। ওকে, তো ওয়ার্ক ডান চেয়েছে, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি, ওই যে ডেল ডাব্লিউ ইকুয়াল টু জানি, ডেল ডাব্লিউ ইকুয়াল টু জানি পি ডেল ভি, জানি তো। বাট এটা কখন ট্রু বলো তো? যখন বলেছিলাম চাপ স্থির। যদি চাপ স্থির না থাকে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু ইন্টিগ্রেশন পিডিবি, মনে পড়লো? পড়েছিলাম। যদি চাপ স্থির না থাকে তখন কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, পি তখন ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ পি বেরাবে না, ঠিক আছে? পি বেরাবে না, ডেল বি যে ভি2 মাইনাস ভি1 করবে সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? কারণ পি ডিবি ইন্টিগ্রেশন করতে হবে এবং পি এর মানটা খুঁজতে হবে কী হয়, পি এর মানটা আমাকে দেখতে হবে। এবার পি এর মানটা ফাইন্ড করবো কোথা থেকে? মনে রাখবে সে যে প্রসেসই হোক না কেন, যেহেতু আমরা সব কিছু আইডিয়াল গ্যাস নিয়ে করছি, অর্থাৎ গ্যাস ল যেটা পিভি ইকুয়াল টু আরটি, সেটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে। অবশ্যই এখানে আমি 1 মোল নিয়েই করছি, সো পিভি ইকুয়াল টু আরটি, এটা কিন্তু অলওয়েজ প্রযোজ্য। সো এখান থেকে পি ইকুয়াল টু নাথিং বাট আরটি বাই ভি, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। দেয়ারফর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অবশ্যই কী হয়ে গেল, আরটি বাই ভি ডিভি, দিস আরটি বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এবার দিচ্ছি ভি এর উপর ইন্টিগ্রেশন, লিমিট কি, ইনিশিয়ালি ভি1 ধরলাম, ভি আই ধরলাম, এটা ভি এফ ধরলাম, দ্যাট ইজ টি আছে, দ্যাট ইজ আর টি ডিভি বাই ইন্টিগ্রেশন হয় এল এন ভি এফ বাই ভি আই। দিস ইজ দ্য ওয়ার্ক ডান অফ কি সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। যদি তুমি পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করতেই পারো, ডাজন্ট ম্যাটার। যদি পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করতে, এনটা পরে এক করছি, ফর্মুলার জন্য লিখে রাখি এখানে এন, তাহলে এন এন এন, তাহলে এনআরটি এল এন ভি এফ বাই ভি আই। তো ইন দিস কেস আমাকে সেই ডাব্লিউটা বের করতে বলেছে, তো ডাব্লিউ ইকুয়াল টু কি, 1 মোলের জন্য আর টি এল এন ভি এফ বাই ভি আই, প্রবলেম সলভড। আর কত,
আর কত দেওয়া নেই, আর কত যেন 8.138 না কি হয়, অন্য অঙ্কের তো দেওয়া ছিল, দেখে ওখান থেকে নিই। 8.318, ঠিক আছে, 8.318 ইন্টু টি কত 127 প্লাস 273। স্যার এখানে আপনি 127 নিলেন না কেন, 273 অ্যাড করলেন কেন? বিকজ এখানে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বলেনি, উষ্ণতাই বলেছে, তাহলে উষ্ণতাটাকে অবশ্যই আমাকে কেলভিন স্কেল করতে হবে, ঠিক আছে, কারণ এখানে টিটা বড় হতে। ইন্টু এলএন ভিএফ কত কি বলেছে, সমস্ত দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ আয়তন হয়ে যায়, মানে যদি ইনিশিয়ালটা ভি হয় তাহলে পরেরটা 2v। ওকে, এটা 8.1318 ইন্টু 7 3 10, 7 2 9 1 10, 2 1 3 1 4, 400 ইন্টু এলএন 2 কেটে গেল। এটা হলো অ্যান্সার। অ্যান্সারটা কিসে আসবে, এককটা কি, জুল। অ্যান্সারটা কিসে আসবে, জুলে, ঠিক আছে। কিসে দেখি উত্তর কী আছে, এটা ক্যালকুলেশন তো আমাকে করতেই হবে, কিছু করার নেই, কারণ ln2 আছে, ln2 আমার ভ্যালু বনে নেই, ক্যালকুলেট টিপবা প্লিজ, সব ক্যালকুলেশন তো করে দিচ্ছি, এটাতে ক্ষমা করে দিও। অ্যান্সার কত আছে, 14 নম্বর, কত নম্বর আছে এটা, 13 নম্বর, 2.32 ইন্টু 10 আর, তাও শিওর যায় না কেন 2 পয়েন্ট, আচ্ছা 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 আর গেছে কিন্তু, হ্যাঁ আমার তো জুলে আসছে, তাহলে আর করার জন্য ফাইনালি এটা অ্যান্সার হবে 8.318 ইন্টু 400 ইন্টু ln2, এটা হলো কি এত জুল, ইন্টু 10⁻7 করলে আর্গ। এটা আশা করি ক্যালকুলেশন করে, প্লিজ ক্যালকুলেশনটা করো প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে। ln2 এর ভ্যালুটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নইলে বলতে পারতাম, মানে ক্যালকুলেশন করে একটা অ্যাপ্রক্স আনতাম। আপনি আপাতত উত্তরটা দেখে নিচ্ছি, যদি উত্তরটা ভুল থাকে প্লিজ জানিও, কারণ আগেরটা ভুল ছিল। হ্যাঁ, এটা বলছে 2.32 ইন্টু 10⁻10, 2.32 ইন্টু 10⁻10 আর্গ হয়ে গেল। এটাই হলো তোমার কৃতকার্য। কিন্তু প্রশ্ন পড়েছে তারপরে একটা শোষিত তাপের পরিমাণ কত, শোষিত তাপের পরিমাণ কত আমরা কি জানি, অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, ইয়েস অর নো। এবার যদি ডেল্টা ইউ হবে না ইজ ইকুয়াল টু 0, বিকজ নো হিট, সংমিশ্রণ প্রক্রিয়াতে কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হয় না, আর ডেল্টা ইউ একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার নো চেঞ্জ, দ্যাটস মিন ডেল্টা ইউ নো চেঞ্জ, সো ডেল্টা কিউ কত, ডেল্টা কিউ ইজ ইকুয়াল নাথিং বাট ডেল্টা ডাব্লিউ, হয়ে গেল অ্যান্সার। তাহলে যেটা ওয়ার্ক ডান হলো সেটাই হিট ঢুকলো, শোষিত তাপের পরিমাণ কত, নাথিং বাট 2.32 ইন্টু 10⁻10 আর্গ, হয়ে গেল, অঙ্ক শেষ। তাই তো, ডবল এটা অ্যান্সার আবার। আচ্ছা, এটা আবার ক্যালোরিতে দেওয়ার কি আছে ভাই, ও তাপ বলে, এটা আবার ক্যালোরিতে দেওয়া আছে, ক্যালোরিতে দেওয়া থাকলে আবার সেটাকে তোমাকে 4.2 ইন্টু 10⁻7 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে এটা হলো ক্যালোরিতে হয়ে যাবে। যেটা অ্যান্সার আছে সেটাই ক্যালোরি হবে, ভাগ করে দেখে নাও। এটা কত অ্যান্সার ক্যালোরি বলছে, 552.3, 552.3 ক্যালোরি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে দিতে পারতাম, যদিও করে দেবো, দেখে নাও, করে দিচ্ছি। 10⁻7 কেটে গিয়ে 10⁻3 হবে, আর এদিকে 4 ধরলাম, এটাকে 2 ধরলাম, তাহলে 2 2 4 হয়ে গেল 2, আর এদিকে 1000 মানে 500, মানে আমার হিসাবে 500 ক্যালোরি, আর 500 ক্যালোরি বলছে, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করলে 500 ক্যালোরি, এক্সাক্ট ক্যালকুলেশন করলে 550 ক্যালোরি, ঠিক আছে। চলো নেক্সট 14, নেক্সট এটাও খুব সহজ, কী বলছে দেখো, পড়ো নিজেই পারবে। স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 40 থেকে 50 করতে 70 ক্যালোরি তাপ লাগে, ভালো কথা, স্থির চাপে। তাহলে স্থির আয়তনে একই গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে, স্থির আয়তন বের করে নেবো। তো এটা খুবই সহজ অঙ্ক, স্থির চাপে বলেছে, স্থির চাপে কোনটা, স্থির চাপে, এই যে স্থির চাপে, স্থির চাপে কত তাপ লাগে, ডেল কিউ ইকুয়াল টু এন সিপি ডেল টি, তো ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু নাথিং বাট সিপি ডেল টি। ওকে, তো এন কত, কমল 2 মোল, সিপি কত বের করতে হবে, ডেলটি কত, ডেলটি হলো 40 থেকে 45 মানে 5 কেলভিন, মানে 5 ডিগ্রি সি হবে, 5 কেলভিন একই ব্যাপার, ডিগ্রি সি নাও কেলভিন নাও ডাজন্ট ম্যাটার, কেলভিনে নিচ্ছি, হ্যাঁ, কারণ এখানে 8টা কেলভিন আছে, তাই এটা কেলভিনেই করছি। আর এদিকে ডেল্টা কিউ 70 ক্যালোরি, তাহলে ক্যালোরি আছে, ঠিক আছে, মোল আছে, কেলভিন আছে, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, সিপি ইকুয়াল টু 70/2 ইন্টু 5 ক্যাল পার মোল পার কেলভিন, ঠিক আছে। 8টা সেম এককে আছে, প্রবলেম হবে না। ওকে, তো এটা হলো 2 5 10 মানে 7 ক্যাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স।
এবার হয়ে গেল, এটা সিপি পাই গেলাম। সিপি পাওয়ার কারণটা কি, সিপি দরকার কি, কারণ আমাকে যেটা ফাইনাল বের করতে হবে ডেল্টা কিউ, যেটা কিসে আছে কিসে আছে স্থির আয়তনে, স্থির আয়তন মানে এন সিভি ডেল্টা টি। এন কত সেই 2 মোল, সিভিটা লাগবে, আর ডেল্টা টি কত সেই 5 তোমার কত 40-35 কেলভিন। তো এবার সিভিটা বের করার জন্য আমি এখানে জানি আমি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি কত, সিপি তো পেলাম 7, তাহলে সিভি ইকুয়াল টু সিভি ইকুয়াল টু কত সিভি বের করবো, তো সিভি দিয়ে চলে এলাম আর মাইনাস সিপি মাইনাস আর মানে 7 মাইনাস আর কত 2, তাহলে 5 ক্যাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পুট ইট হিয়ার 2 × 5 × 5 5 5 25 25 2 50 ক্যালোরি হয়ে গেল। তাহলে যদি তোমার 70 ক্যালোরি তাপ লাগে করতে তোমার স্থির চাপে 40 থেকে 45 করতে, তাহলে স্থির আয়তনে করতে তোমার 50 ক্যালোরি তাপ লাগবে। নেক্সট। সো গাইস, আজকে লাস্ট অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, পাতি একটা অঙ্ক করলেই আমরা নেক্সট পার্টে বাকিটা করাবো, ঠিক আছে? করতে পারতাম একটা পার্টি সব, কিন্তু বুঝতেই পারছো নেক্সট ফর্মুলা করার মতো জায়গা নাই, এরপর আমাকে মিটাতেই হবে, তো নেক্সট পার্টেই যাই। স্থির আয়তনে 128 গ্রাম অক্সিজেনের 30 ডিগ্রি সি থেকে 45 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কতটা পরিবর্তন হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন রয়েছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি বারবার বলেছি, অ্যাট এনি কেস এনিথিং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে ফর্মুলা ফর যদি মানে নর্মাল আপেক্ষিক দাব দেওয়া থাকে তাহলে এমসিভি ডেলটি, আর যদি মোলার তাহলে এনসিভি ডেলটি। যদি এই 128 গ্রামেরই করো তাহলে এমসিভি ডেলটি দিয়ে করতে হবে, আর যদি এটাকে মোলে করে নাও তাহলে এনসিভি ডেলটি দিয়ে করতে হবে। ওকে, তো এখানে ক্যাপিটাল সিপি দেওয়া আছে, সো ক্যাপিটালস এগাই, তাহলে নাথিং বাট ডেল্টা ইউ ইকুয়াল টু এন সিভি ডেলটি। খেলা শেষ। হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ অঙ্কে সিবির মান না দিয়ে সিপির মান দেওয়া আছে, সিপি দেওয়া আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, সিপিটা ক্যালোরিতেই আছে, ওকে, বাট আটটা আবার ক্যালোরিতে নেই, আটটা আছে জুল পার মোল পার কেলভিন। তাহলে আটটায় ক্যালোরি করতে গেলে আমরা সবাই জানি ক্যালোরিতে 2 হয়, তবু আমরা আগেরটাতে করলাম 2 ক্যাল মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স হোক আর কেলভিন একই ব্যাপার, নাথিং বাট ডিগ্রি সি ইনভার্স, এটা হয়তো 2, এভাবে তো করলে হবে না, তোমার বের করতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত দেওয়া আছে 8.31 জুল মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। এটাকে মানে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সি করার জন্য কিছুই না, যে দিয়ে ভাগ করে দাও, যে মানে 4.2 জুল পার ক্যালোরি, ভাগ করে দাও, ক্যালোরি উঠে গেলো, জুল কেটে গেলো, 4 2 8 চলে আসলো 2 ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স কেলভিন ইনভার্স যা ইচ্ছা। হ্যাঁ, বাস এই দুইটা আর ইউজ করবো। এবার আমরা জানি সিপি মাইনাস সিভি, কি লিখছি আবার, সিভি ইকুয়াল টু আর, তাহলে সিভি ইকুয়াল টু সিপি মাইনাস আর, সিপি মাইনাস আর, তাই তো? সিপি কত দেওয়া আছে 7.03 মাইনাস আর কত 2, মানে এটাকে 2.03 ভাবলাম, নিয়ার অ্যাবাউট 5, ঠিক আছে? সিভির মান 5। পুট ইট হিয়ার। এন কত, এন কি করে বের করবো, 128 গ্রাম অক্সিজেন 128 বাই মোলার মাস কত অক্সিজেনের 32, ঠিক আছে, ইন্টু সিভি কত 5, ডেলটি কত, ডেলটি হলো 45 থেকে 30, আবার এটা পরিবর্তন মানে চেঞ্জ করার দরকার নাই, 45 থেকে 30 30 40 45 15 মানে 15 ডিগ্রি সি বা 15 কেলভিন, ব্যাস এটাকে 30 ধর, 5 6 30, 3 দুগুণি 6, 3 5 15, 2 দিয়ে 6 দুগুণি 12, 4 দুগুণি 8, তাহলে 64, আর 5 4 5 20, 4 5 6 30 30 30 32, 320 নিয়ে আবার 320 থেকে একটু বেশি হবে, কিছু হবে ক্যালোরি, 320 ক্যালোরি। অ্যান্সার কত হচ্ছে দেখে নি, অ্যান্সার হচ্ছে 303 ক্যালোরি। ওই যাই হোক, আমি তো একটু 32 থেকে 30 ধরেছি তাই বেশি আসলো, নতুন চলো 300 ক্যালোরি কাছাকাছি হলে হলো। তো আজকের মতো এখানে সমাপ্তি করছি, আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তবে কিছু কিছু অঙ্ক তোমার বোঝার জন্য অবশ্যই আমার আগের পার্টটা দেখতে হবে। আগের পার্টে অঙ্কগুলো করার সময় অঙ্কগুলো তোমার করা হয়ে গেলে থাকলেও যেহেতু তার থিওরি ডেভেলপমেন্টটা দেখতে হবে, সেটা তো প্রিভিয়াস রাখা ছিল, তো
তো সেটা দেখে প্লিজ তোমরা এই অঙ্কগুলো দেখো, তাহলে এই অঙ্কগুলো তোমার খুব ইজি লাগবে। হ্যাঁ, চলো প্লিজ কমেন্ট করো অঙ্কগুলো দেখার পর, ঠিক আছে? মোটিভেট মি, তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, ঠিক আছে? বাজে কমেন্টও করো, কোনো ব্যাপার না, ডিমোটিভেট করতে পারবা না। চলো টাটা।